টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি শৃঙ্গের মতো দেখা দূর হতে। এটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। উপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতগুলোর সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের পরিবর্তিত রং এবং পাহাড়ের আবহাওয়ার পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতি প্রেমিকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এলিজাবেথ জিদ ধরে পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, তবে মহারানীর হুকুম বলে কথা, যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অগত্যা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণও করতে হয়নি। তো একটু হাঁটা যাক এলোকেশি, সন্ধ্যা হতে মেলা দেরি হলো। সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথ মাথায় সান হ্যাট ঠিকঠাক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তাপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টিসীমানার ভিতর কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের টিলা। উপর থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঢোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর, অতঃপর বলল, নিচের দিকটায় হাঁটি, এদিকটায় ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চাঁদে চলে যাব। ফিক করে হেসে দিল তাকবীর, অষ্টপুটে চঞ্চল প্রাণ খোলা হাসি। এলিজাবেথের কপাল কুঁচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর, তবুও একেবারে সফল হয়নি। ঠোঁট কামড়ে হাসি, সাথে শরীরে ঝাঁকুনি দিচ্ছে, অল্প স্বল্প হাসি চেপে রাখার কারণে। চাঁদ উপরে এলোকেশি, নিচে না। জিভ কাটলো এলিজাবেথ তাৎক্ষণিক, তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল, বলল, হ্যাঁ ওটাই। ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে চেয়ে দেখলো তাকবীর তার এলোকেশিকে। একটু হেনস্থা করার জন্য আবারও কথার মধ্যে প্যাঁচ ধরলো, বলল, কোনোটাই। এলিজাবেথের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। একটা হলেই হলো। এমন সব বাচ্চা সুলভ আচরণে আটকা পড়েছিল একত্রিতের এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16-র এক লাস্যময়ী তরুণীর প্রেমে। তাকবীর শুধু চেয়ে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান গড়ে উঠেছে। দিনকে দিন সে তলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অতলে। তার এই নিগুড় অনুভূতির পিছনে একটাই উদাত্ত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা। এতে নিজেরই ভালো থাকা রোদের তৎপরতা খুবই বেশি। শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতিও টের পাওয়া যায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি উঠে এলিজাবেথের। ঝুঁকে দুহাতে হাঁটুতে ভর দিয়ে কাশতে থাকে। অস্থির হয়ে ওঠে তাকবীর। এলোকেশি ঠিক আছে? চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানি। তাকবীরের চিন্তিত অবয়বে আধার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভব তো নয়। গাড়ি নিচে যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর। দূরত্ব মোটামুটি। এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতি নেই যে সাহায্যের জন্য যাবে কারোর কাছে। এই খোলা বিস্তৃত পাহাড়ে এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির তোর বাড়তে থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতে থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূর দূরেই একটা কাঠের বেঞ্চি রয়েছে। জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে বেঞ্চিতে বসালো, ধাতস্থ গলায় আশ্বাস দিল, এলোকেশি পাকে একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টইটুম্বর চোখে এলিজাবেথ তাকালো তাকবীরের পানে। শ্যামলা মুখে উদ্বিগ্নতায় আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ালো শুধু। তাকবীরও একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব ঠোক গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করল। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করেছিল কেউ হ্যাঁচকা টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে
স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথ। সচল হয় থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতি হারায় হৃদস্পন্দন। এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারে না এলিজাবেথ। দম আটকে আসছে। চোখ খোলার সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পিঠ। কারোর বাহু ডোরে আবদ্ধ হয়ে আছে সে। পক্ষীরাজের মতো করে ঘোড়া চড়ে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে সাথে হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথের। এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিজের আবিষ্কার করলো এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশ খুবই শান্ত লাগছে। পিটপিট করে চোখ মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্টার্ট ফার্মের বিশাল মাঠ। চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস। কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গা ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে। অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজর চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোতে। ট্যাটু খচিত হাত অবলোকন হতেই পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণের লাগাম ছেড়ে দিল। ঝুঁকলো এলিজাবেথের উপর। পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর। হার্টবিট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সেই পুরুষালী গুরু গম্ভীর ভারেক্ষী কণ্ঠস্বর। মাই ফাকিং ডাক রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ। টু শব্দ অবধি করছে না। অধরে নিয়ে বাঁকা হাসলো রিচার্ড। কুটিল হাতে পেঁচিয়ে ধরলো এলিজাবেথের পেট। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। ঘৃণায় গা শিউরে ওঠে। নিজেকে শক্ত করে এলিজাবেথ। এই নোংরা হাতে আমাকে ছোবেন না, আমাকে দয়া করে। আমার সকল পাপের মধ্যে তুমি সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের এহেন নিকটে ঠান্ডা স্বরে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা। কাঁপে গলা। কাঁপা কাঁপা গলায় আওড়ালো এলিজাবেথ। কেন এসেছেন আবার? অধরা ছোঁয়া এঁকে দিল কাঁধে রিচার্ড। পরপর ছোট ছোট চুমুতে ভরি দিতে থাকে এলিজাবেথের সমস্ত ঘাড়। ভিজে চ্যাটচ্যাটে হয়ে যায় পশ্চাৎ পাঁজর। নিজ কাজে নিটল থেকে হাসকিক স্বরে আওড়ায়। এজন্য দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে রেখেছিল এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথায় এবং কাণ্ডে চিবুক শক্ত হলো। মোচড়ামুচড়ি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। তবে তাতে এক চুল পরিমাণ লাভও হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছাড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাত হয়। তবুও নিজের কাজে অনড় রিচার্ড। ঠোঁটের কোণে বক্র হাসি। ওদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভিতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান্নামেও না হোক। মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলে রিচার্ড। ক্রোধে মটমট করা ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখিয়ে বরং গম্ভীর গলায় জবাব দিল। মরে গেলে কি সমাপ্তি? Some dead rose still carry fragments. I'm one of them. তার ছেলের স্বরে হাসলো এলিজাবেথ। তা তেলিয়ে রুষ্ট গলায় শুধালো। Some broken hearts still carry love. এবার কণ্ঠস্বর পাল্টায়। মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। মুষ্টিমেয় করে নিল এলিজাবেথের চুল। হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কায়নাত খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়। ব্যথায় কুকড়িয়ে ওঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ায় কারণে তৎক্ষণাৎ মাথার যন্ত্রণা শুরু হয়। সহসায় সয়ে নিল কষ্ট। শক্ত গলায় বলল, আমি অন্য কারোর। কখনোই আমাকে আপনি চিনিয়ে নিতে পারবেন না, শুধু আমাকে কষ্টই দিতে পারবেন। আরো শক্ত করে টেনে ধরল রিচার্ড এলিজাবেথের চুলের মুঠি। অপর হাত দিয়ে পিছন থেকে ঝুঁকে শক্ত করে চিবুক চেপে ধরে। ক্ষুধার্ত সিংহের মতো গর্জে উঠল। I'm not that boy who fights with you. I'm the man who fights for you. কেউ তুলোর মতো নরম হওয়ায় তা পায়ের তলে পিষে চলে যাবে, আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্য তার ছোঁয়া পাওয়ার আশায়
আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে। কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান সহ্য করে না, সে চায় সব কিছু পূর্ণতা লাভ করুক। বলল। ক্রোধ তিরতির করে বাড়তে থাকে রিচার্ডের। চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপে ধরলো, আগুন বর্জন করলো কথায়। চোখ চলছে ক্রোধের অগ্নি। আপনি সম্ভবত ভুলে যেতে চাচ্ছেন কিভাবে হাঁটতে হয়। দম আটকে আসে এলিজাবেথের, তবুও বহু কষ্টতে অস্পষ্ট স্বরে আওড়ায়। কি পা ভেঙে দিবেন? দেন না দিন। পৈশাচিক আত্মার অবয়বের ওষ্ঠপুটে ফুটে উঠল শয়তানি হাসি। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কণ্ঠনালী, চুলের মুঠি। আবারও থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। ডান হাত দিয়ে বাঁকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত ছুটল এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অট্টহাসিতে ফেটে উঠল রিচার্ড। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, I hope you not now. কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দলোপ অপর কান দিয়ে ঝেড়ে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল ক্রন্দনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখলো এলিজাবেথ। রিচার্ডের পরনে হর্স রাইডিং কালো জ্যাকেট, মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ে রাইডিং বুট, আর বরাবরের মতো চক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে। ঘৃণায় বেশিয়ে ওঠে মন। যতটা সরল সাজছেন ততটাও নন আপনি ম্যাম। রিচার্ডের কাছ থেকে তেড়ে আসে অপ্রত্যাশিত অদ্ভুত কথা। এলিজাবেথ উৎসুক হয়ে তাকালো রিচার্ডের চওড়া তামুকে। চোখাচোখি হতেই চোখ মারে রিচার্ড। তার এই কথা বলার পিছনে কোনো উদ্যমই ছিল না। যেটা ছিল সেটা সফল হয়ে গিয়েছে। এলিজাবেথ বুঝলো, অথবা এটা বলা হয়েছে। দৃষ্টি নামিয়ে পিছন ঘুরে চলে যেতে নেয়। খপ করে হাত ধরে ফেললো রিচার্ড। তেড়ে পিছন ফিরে এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর। Oh, you talk to my wife? You try. ভয়ে গুটিয়ে গেল এলিজাবেথ। ধ্বংসযজ্ঞের আগাম সংকেত পেয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে আর কিছু খারাপ না হোক। ভাবনার মধ্যেই অপর হাতের টান অনুভব করলো এলিজাবেথ। তাকবীরের শক্ত খসখসে হাতের বাঁধনে এলিজাবেথের হাত। রিচার্ড ঠোঁট এলিয়ে হেসে ঘাড় বাঁকা করে তাকালো তাকবীরের দিকে। এলিজাবেথের হাত দুই প্রান্তে দুজন আঁকড়ে ধরে রেখেছে। এলিজাবেথ একবার তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকায়, যেখানে এখন নেই কোনো প্রকার হিম শীতল হাওয়া। আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছে তাকবীরের চোখে। এলিজাবেথ আবার তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। হঠাৎ ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। সে ছেড়ে দিল এলিজাবেথের হাত। এলিজাবেথ দ্রুত সরে গিয়ে দাঁড়ায় তাকবীরের নিকট। তাকবীর এলিজাবেথের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে দিল ওকে। এলোকেশি, গাড়িতে গিয়ে বসো। তাকবীরের এহেন বজ্রপাতের মতো গম্ভীর শব্দে চমকালো এলিজাবেথ। তবে আর দাঁড়ায় না এক মুহূর্ত। ফার্মের গেটে তাকবীরের গাড়ি দেখা যায়। এলিজাবেথ দৌড়ে গেল গাড়ির অভিমুখে। তাকবীর তখন পানি নিয়ে এসে এলিজাবেথকে কোথাও খুঁজে না পেয়ে ঘাবড়ে যায়। পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ মাথায় আসে এলিজাবেথের কাছে তো ফোন আছে। তাকবীর দ্রুত এলিজাবেথের লোকেশন চেক করলো। ফার্মটি টুইন পিক পাহাড়ের খুব নিকটেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকবীর। রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে সরাসরি এসে দাঁড়ায় তাকবীরের সামনে টান টান হয়ে। তাকবীর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাখে রিচার্ডের উপর। সাপে নেউলে সম্মুখীন হয়, চোখে চোখে সংঘর্ষ। প্রথম বাক্য রিচার্ডের পাশ থেকেই আসে। তাহলে দেখা হয়েই গেল। আমার ওয়াইফের আশেপাশেও যেন না দেখি। রিচার্ডের কথার বিপরীতে তাকবীরের কাট কাট গলা। তুষ্ট হাসে রিচার্ড। দুই কদম এগিয়ে আসলো, ফিসফিসিয়ে বলল, যদি দেখা যায়। তাকবীরের তৎক্ষণিক বেপরোয়া জবাব। যুদ্ধের ঘোষণা হবে। রিচার্ড নিজের ঠোঁট উপরে ঠেলে বাঁকা হেসে বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিভ দিয়ে গালের ভিতর ঘুরিয়ে অধল এগিয়ে হাসলো তাকবীর। তবে সব সময়ের মতো সেই হাসিতে ছিল না অমায়িকতা। রিচার্ডের সর্দপে প্রশ্ন ছুড়ল দাপুটে গলায়, আদৌ কি কোনো লাভ হবে? দুটি মন এক হতে চাইলে তাদের আলাদা করার ক্ষমতা কারও নেই। এলিজাবেথের শয়ন স্বপ্নে শুধু আমিই ছিলাম আর আমিই থাকবো। স্বপ্নেও কিছুটা হকচকিয়ে যায় তাকবীর। বুঝতে পারে না রিচার্ডের অদ্ভুত কথার মানে। তাকবীরের অবয়বে বিভ্রান্ত দেখে হেসে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে দিল রিচার্ড তাকবীরের মুখের উপর। রক্ত চোখে তাকায় তাকবীর। কেঁপে উঠল এক হাত। নিজেকে সংযত করার চেষ্টা করে তাকবীর। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রুপ।
শয়নে কিনা জানি না, তবে আমার কাছে থাকা অবস্থায় পর্যাপ্ত ঘুমের অভাবে স্বপ্ন দেখার সুযোগ পাইনি। Because I don't even let her sleep whole night. সংযম হারায় তাকবীর, চেপে ধরল রিচার্ডের কলার। বাধা দেয় না রিচার্ড, বরঞ্চ হাসলো। শোনা যায় তাকবীরের দাঁতের দাঁত পিষার শব্দ, যা রিচার্ডের মনে প্রশান্তিময় হাওয়া বইছে দিচ্ছে। আমার জমিতে কিছুদিন গোলামি করে নে, বাকি জীবন তো আমারই। ওপারে না হোক এপারে তো হবে। ধারে দিয়ে ছেড়ে দিল রিচার্ডের কলার তাকবীর। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে, ফিচলে হাসে বলল, সেটা তো সময় বলে দিবে জমিতে বীজ বনে কে। তাকবীরের কথার মার ফোকরের প্যাচ ছাড়িয়ে মানে বুঝতে পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে রিচার্ড। তাকবীর বাঁকা হেসে ঘুরে ফিরে গাড়ির অভিমুখে অগ্রসর হতে থাকে। কয়েক কদম যেতেই পিছন থেকে ভেসে আসে রিচার্ডের জলদগম্ভীর কণ্ঠস্বর। অবশ্যই আমি প্রতিশোধ নেব, তবে সেটা ভিন্নভাবে এবং ভয়ঙ্কর রূপে, যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছাড়াই। থেমে যায় তাকবীরের পা, বুঝতে পারে না রিচার্ড কিসের প্রতিশোধের কথা বলছে। তবুও পিছন ফিরে না আর হনহনিয়ে চলে যায়। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। হাসতে থাকলো একাই, বিদঘুটে হাসি। সারা রাস্তায় একটাও কথা বলেনি তাকবীর। এলিজাবেথ নিজেও তটস্থ হয়েছিল তাকবীরের বেপরোয়া গাড়ি চালানো দেখে। বারবার নিজেকে গালি দিতে থাকে তার জন্য সকল কিছু। তার অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকলের জীবনের আধার নেমে আসে। এই জন্যই সে চায়নি ধ্বংসযজ্ঞ, পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকাময় জীবনের সাথে কাউকে জড়াতে। ভিতরে ভিতরে আবারও ভেঙে যেতে থাকে এলিজাবেথ। তাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এই হোটেলেও 2 রুমের অ্যাপার্টমেন্ট নেয় তাকবীর। নিজেদের অ্যাপার্টমেন্টে পা রাখতেই শব্দ করে দরজা আটকে দিল তাকবীর। ধরা দিল এলিজাবেথের সামনে বদরূপে। কোমল খোলসের ভিতর থেকে বেরিয়ে উগ্রভাবে চেঁচিয়ে উঠল এলিজাবেথের উপর। কেঁপে ওঠে এলিজাবেথের সর্বাঙ্গ। তার থেকেও বেশি অবাক হলো তাকবীরের এহেন আচরণে। হাত থেকে ফোনটি পড়ে যায় পায়ের উপর। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এলিজাবেথ। অবিশ্বাস্য নজরে অনড়ভাবে চেয়ে থাকে তাকবীরের পানি, যাকে এখন হিংস্র জন্তুর মতো লাগছে। কৃষ্ণ গহ্বরে ফুটে ওঠে ক্রোধের পাহাড়। চেহারা আচ্ছাদিত নমনীয়তার অন্তরালে থাকা এই কঠোরতা সোজা গিয়ে বিচ্ছে বৃক্ষপটে এলিজাবেথের। নিষ্পলক দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো এলিজাবেথ। তীব্র রাগে ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে তাকবীর। যথাসম্ভব চেষ্টা করছে নিজের ক্রোধ দমিয়ে রাখতে। তার কথার দ্বারা যেন আঘাতপ্রাপ্ত না হয় তার শখের এলোকেশি। তবুও শেষ রক্ষে আর হলো না। সোজা তর্জনী তুলে তেড়ে আসলো এলিজাবেথের সম্মুখে, কাট কাট গলা। ইউ ফরগেট ইউ আর মাই ওয়াইফ, নট হিজ, নট এনি ওয়ানস এলসেন। আই ডোন্ট গিভ অফ হাফ হ্যান্ডসাম হি হিজ। ইউ আর মাইন্ড অ্যান্ড নোবডি চাইল্ডস হোয়াটস মাইন্ড আন্ডারস্ট্যান্ড। ওর থেকে দূরে থাকবে। নিজের ক্রোধের কবল থেকে এলিজাবেথকে বাঁচানোর জন্য হনহনিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় তাকবীর। এলিজাবেথ তখনও এক দৃষ্টিতে তাকিয়েছিল ভাঙা কাচের টুকরোগুলোতে। চোখে জমে থাকা জলের বাঁধ ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ। অতঃপর ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলল। সে আবার আহামরি কি যে সবার তার সাথে সবসময় ভালো আচরণ করবে? তার জীবন সংগ্রামই তো এমন। এলিজাবেথ কষ্ট পায়নি একটুও না। সে মানিয়ে নিয়েছে নিজেকে এমন তুচ্ছতাচ্ছিল্যের সাথে। রাত তখন 11টা। তাকবীর এখনো ফিরেনি। এলিজাবেথ মনের অভিমান মনেই পুষে রেখে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ দেখায়। এলিজাবেথ বুঝতে পারে তাকবীর তার উপর রাগ করে ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে এলিজাবেথ। আজ অনেক দিন পর নিজের জীবনের অমীমাংসিত হিসেব মেলাতে শুরু করে আবার। তবে বরাবরের মতো ফলাফল আজও শূন্য। অজান্তেই ভাবতে শুরু করে রিচার্ডের কথা, যার ছোঁয়া প্রতিটি জায়গা এখনো ব্যথা দিয়ে দিয়ে তার কথা মনে করিয়ে দিচ্ছে, যার ছোঁয়ায় নেই কোনোরূপ ভালোবাসা, নৃশংসতা ছাড়া। এলিজাবেথ ভাবতে থাকে তাকবীরের কথা, যে মানুষটা ভাবার মধ্যেই পায়ে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে কেঁপে ওঠে এলিজাবেথ। ধ্যান ভেঙে হতচেতন হয়ে ফিরে উঠে বসে এলিজাবেথ। বাইরে থেকে কাচের গ্লাস গলিয়ে আসা সোডিয়াম লাইটের আলোতে দেখা যায় তাকবীরকে। তাকবীরের বেডে পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তখন ফোন পড়ার কারণে কিছুটা ফুলে গিয়েছিল জায়গাটা। এলিজাবেথ এতটাই ধ্যানমগ্ন ছিল যে তাকবীরের উপস্থিতি টের পায়নি। এলিজাবেথ তড়িঘড়ি করে পা সরিয়ে নেয়, বলল, আরে আরে কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন?
তাকবীর আবারও এলিজাবেথের পা টেনে নিয়ে বরফ লাগাতে থাকে, খাদযুক্ত কণ্ঠে আওড়ায়। প্রয়োজন তাই। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথ, ভিজে আসে গলা। আর কি প্রয়োজন? ক্ষমা চাওয়া। তাকবীরের দ্বিধাহীন তৎক্ষণিক জবাব। মাথা তুলে তাকায়, চোখে একরাশ আত্মগ্লানি। শোকে মোছা যাচ্ছে এমন বানিয়ে রেখেছে শ্যামবর্ণের মুখশ্রী। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। তাকবীরের কণ্ঠে অনুশোচনার জলধারা। ভঙ্গিমা স্থির রেখে বলল, সরি এলোকেশী, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওভাবে কথা বলতে চাইনি তোমার সাথে। আমি কিছু মনে করিনি। এলিজাবেথের কণ্ঠে অস্পষ্ট অভিমান। বুঝতে পারে তাকবীর। মাথা নুইয়ে ফেলে তাকবীর। কিভাবে বুঝলেন ব্যথা করছিল? তাকবীর নত দৃষ্টি নিবিষ্ট রেখে প্রত্যুত্তর করে, আমি সবই বুঝি। বরফ রেখে একটা মলম দিয়ে ম্যাসাজ করে দিল তাকবীর। পরপর উঠে দাঁড়ায়। এলিজাবেথের চোখে চোখ রাখতে পারছে না আত্মগ্লানির জন্য। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রেখে বলল, খাবার সাফ করে দিয়েছি, চলো। কথা বাড়াতে চাইল না এলিজাবেথ। খাট থেকে নামার জন্য পা নিচে রাখতে গেলে তার আগেই তাকবীর বেডের নিচ থেকে স্লিপার বের করে এলিজাবেথের পায়ের নিচে রাখে। অভিমানী মনে এক পশলা শীতল হাওয়া বয়ে গেল। তবুও অটল থাকলো এলিজাবেথ। যেগুলোয় ভালোবাসা প্রকাশ পায় তা কখনোই করবেন না। কেন? হঠাৎ কেউ যত্ন করলে অস্বস্তি বোধ করি। অবহেলায় যে অভ্যস্ত তার জন্য ভালোবাসা বিব্রতকর। তাকবীরের বুকে অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে এলিজাবেথের এহেন আচরণ। আবারও হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের মুখোমুখি। কাতর দৃষ্টি নিক্ষেপ করলো এলিজাবেথের পানে। বলল, শুনেছি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় ম্যাচুরিটি। আফসোস 35 বছর বয়সেও সেই ম্যাচুরিটি আনতে পারেনি নিজের মধ্যে। আমাকে ক্ষমা করা যায় না? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের উপর। চোখে সন্দেহ সংকুচিত হলো। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, 35 মানে? তাকবীর এলিজাবেথের বাচ্চাদের মতো এমন অবুঝ কথায় এবং ভাবভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো। বলল, তুমি কি আমাকে বুড়ো ভেবেছো? নাক কুচকায় এলিজাবেথ। তো আপনার বয়স তো কম করে হলেও 40 হবেই। তাকবীরের চোখ বড় বড় হয়ে গেল এহেন গুজব মার্কা কথায়। মৃদু চেঁচিয়ে উঠল। কি আমাকে দেখে 40 মনে হয় তোমার? রাগ পড়ে যেতে থাকে এলিজাবেথের। কোমর বেঁধে তর্কে নামে। তো আপনার রাজনীতির বয়সের সাথে হিসেব করলেই তো হিসেব হয়ে যায়। হ্যাঁ মানছি, দেখতে একদমই মনে হয় না। তাকবীর এতক্ষণে বুঝলো আসল রহস্য। ঠোঁট কামড়ে হেসে নাক টিপে দিল এলিজাবেথ। পরে বলতে শুরু করলো, সব জায়গায় জালিয়াতি চলে না, রাজনীতিতে কেন চলবে না? এখানে জালিয়াতির নাট্যমর্যই তো রাজনীতি। তাকবীরের কথা এলিজাবেথের ছোট ছোট চোখ আরো ছোট হলো। প্রশ্নবোধক চাহনি দিল। তাকবীর হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বয়স বাড়িয়ে দেওয়া জাতীয় সনদে। একসাথে দুজনেই ফিক করে হেসে দেয়। এভাবে কথা বলতে বলতে রাগ পড়ে যায় এলিজাবেথের। কক্ষ জুড়ে বিরাজ করে দুজনের প্রাণ খোলা খিলখিলে হাসি। হঠাৎ কথার মাঝেই এলিজাবেথের হাসি থেমে যায় তাকবীরের কথায়। তুমি চাইলে কনসারের মতো মরণব্যাধি হয়ে এসো আমার জীবনে, ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দাও। কিন্তু প্রার্থনা একটাই, যখন বিদায় নিবে আমায় একা রেখে যেও না, সঙ্গে নিয়ে যেও, যেন তোমার অনুপস্থিতি আর সহ্য না করতে হয়। তোমার পাশে থাকাই যদি মৃত্যু হয়, তবে সেই মৃত্যুকেই আমি বরণ করে নিব এলোকেশী। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ কিছুক্ষণের জন্য। তাকবীর চলে যায় খাবার রুমে নিয়ে আসার জন্য। এলিজাবেথ বেগতিক দোটানার সাক্ষী। মনে মনে বিড়বিড় করে, এত ভালোবাসবেন না, ভালো মানুষ ভেঙে চুরে যাবেন।